প্রিয় দর্শক, প্রায় 3 বছর ধরে মণিপুর জ্বলছে। 2023 সালের 3রা মে থেকে জ্বলন্ত মণিপুর এখনো শান্ত হয়নি। প্রতিদিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে মণিপুরবাসীকে। স্কুল, কলেজ, হাটবাজার সবই অনিয়মিত। চলুন আজ জেনে নেই মণিপুর সংঘর্ষের মূল কারণ কি। নিশ্চয়ই জানেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর গত 3 বছর ধরে এক গভীর জাতিগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2023 সালের মে মাসে শুরু হওয়া এই সংঘর্ষ মূলত উপত্যকার মেইতেই এবং পাহাড়ি এলাকার কুকি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের জমি, পরিচয় এবং অধিকারের বিরুদ্ধে একটা সংঘর্ষ। বহুদিন ধরে সেটা চাপা ছিল এবং আইনি লড়াইয়ের পথেও সেটা হেঁটেছিল। অবশেষে আদালতে রায়ও এসেছিল, আর সেই রায়কে কেন্দ্র করে উত্তেজনা হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে ওঠে এবং দ্রুত তা রাজ্যের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ে। মেইতেইরা মণিপুরের সবচেয়ে বড় জনগোষ্ঠী। 53% রয়েছে মেইতেই জনগোষ্ঠীর মানুষেরা, যারা মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করে। তাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী, তবে একটি অংশ ঐতিহ্যবাহী সানামাহি ধর্ম অনুসরণ করে এবং কিছু মুসলিম সম্প্রদায়ও এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে কুকিরা পাহাড়ি অঞ্চলের আদিবাসী গোষ্ঠী। সেখানে অনেক গোষ্ঠী রয়েছে যারা প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিজেদের স্বতন্ত্র উপজাতীয় পরিচয় এবং সংস্কৃতিকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। এই দুই সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, শুধু ধর্ম এবং সংস্কৃতি নয়, বরং তাদের বসবাসের অঞ্চল এবং জীবনযাত্রায় বিভিন্ন ধরনের স্পষ্ট পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। সংঘর্ষের মূল সূত্রপাত ঘটে 2023 সালের 3রা মে চূড়াচাঁদপুর জেলায়, যখন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুরে একটা মিছিল ডেকেছিল, আর সেই মিছিল থেকে হঠাৎ সহিংসতা শুরু হয়। মেইতেই তপশিলি উপজাতি মর্যাদা দেওয়ায় আদালতের নির্দেশের প্রতিবাদে এই মিছিলটি ডাকা হয়েছিল। কুকি এবং অন্যান্য পাহাড়ি গোষ্ঠীরা এই মিছিলটা ডেকেছিল। যদিও মেইতেইরা এই মর্যাদার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের যে জমি, অর্থাৎ কুকিদের জমি হয়তো হস্তগত করতে পারে। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে এবং সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই সহিংসতা এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালের শেষ নাগাদ প্রায় 258 জন মানুষের প্রাণ হারিয়েছেন। প্রায় 60,000-এর বেশি মানুষ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। 2026 সালের এপ্রিল নাগাদ মৃত্যুর সংখ্যাটা আরও বেড়েছে, যা বর্তমানে 314 জন ধরা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে আমরা আরও তার সংখ্যাটা বেশি পাচ্ছি। হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শতাধিক ধর্মীয় উপাসনালয়, মন্দির, গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটা ভেঙে গিয়ে একেবারে বিপন্ন হয়ে পড়ছে তাদের জীবনযাত্রা। ভয় এবং অনিশ্চয়তা এখন মণিপুরবাসীর মনে বিরাজ করছে। এই সংকটের মধ্যে রাজনৈতিক পরিস্থিতিও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সহিংসতার পরিপ্রেক্ষিতে 2025 সালের ফেব্রুয়ারিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যা 1 বছর পর প্রত্যাহার করা হয়। এরপর 2026 সালের 4 ফেব্রুয়ারি ইয়মনাম খেমচাঁদ সিং মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দেন এবং একতা, সম্প্রীতি ও শান্তিকে তার সরকারের মূল লক্ষ্য হিসাবে ঘোষণা করেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই সংঘর্ষের জন্য বহিরাগত কারণ সেটাকেই তিনি উল্লেখ করেছেন, যেমন অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চক্রকে দায়ী করেছিলেন। তিনি 2024 সালের শেষ দিকে এক বক্তব্যে সহিংসতায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাই অতীতকে ভুলে শান্তির পথে এগিয়ে আসারও তিনি আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি পদত্যাগ করেন।
এই সংকটে মণিপুরের মুসলিম সম্প্রদায়, যাদের স্থানীয় মেইতেই পাঙ্গাল বলা হয়, মেইতেই পাঙ্গাল এবং মেইতেইদের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই মেইতেই পাঙ্গাল তারা তুলনামূলকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তারা সরাসরি কোনো পক্ষ না নিয়ে অনেক ক্ষেত্রে মানবিক সহায়তার প্রদান করছেন। মানবিক সহায়তায় বাস্তুচ্যুতদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে এবং দুই সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করেছে। কোথাও কোথাও তারা সংঘর্ষের মধ্যে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসাবে দেখা যায়। বর্তমানে মণিপুরে পরিস্থিতি একেবারেই পুরোপুরি স্বাভাবিক নয়। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে। অনেক এলাকায় বাফার জোন তৈরি করে দুই সম্প্রদায়কে আলাদা আলাদা করে রাখা হয়েছে। তবে মানুষের মধ্যে যে পুরোপুরি অবিশ্বাস, ভয়, ভীতি, সেটা কিন্তু এখনও কাটেনি, যা ভবিষ্যতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ভারত সরকারের সামনে এমন এক বড় কাজ, তার সব পক্ষকেই ডেকে নিয়ে আলোচনা করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং বাস্তুচ্যুত মানুষদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা। পাশাপাশি সংবিধানের কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি তৈরি করা, যাতে সব সম্প্রদায়ের অধিকার সমানভাবে রক্ষা পায়। সব মিলিয়ে মণিপুর এই মুহূর্তে মহাসংকটে রয়েছে। প্রতিদিন খণ্ডযুদ্ধ হচ্ছে। পুলিশ প্রশাসন সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ, রবার বুলেট মারছেন। তবে এই সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়, কিন্তু সঠিক উদ্যোগ এবং আলোচনার মাধ্যমে ধীরে ধীরে শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব।